যাদের এসআইআর হিয়ারিংয়ে ডাকছে এবং তারা ভাবছেন যে শুধুমাত্র হিয়ারিংয়ে উপস্থিত হলেই আমাদের সমস্ত কিছু হয়ে যাবে, এই ভিডিওটা কিন্তু একমাত্র তাদেরই জন্য। হ্যাঁ বন্ধুরা, এসআইআর হিয়ারিংয়ে ডাকা মানে যে শুধুমাত্র আপনি গিয়ে হাজিরা দিলেন তেমনটা কিন্তু নয়। এর সঙ্গে কিন্তু আপনাকে বেশ কয়েকটি ডকুমেন্টও জমা করতে হবে এবং ইতিমধ্যে এই 3-4টে ডকুমেন্টস কিন্তু বাতিল করে দিয়েছে নির্বাচন কমিশন। এই ডকুমেন্টসগুলো দিলে কিন্তু এবার আর আপনাদের হবে না, তার পরিবর্তে এবার আপনাকে দিতে হবে আরও একটি ডকুমেন্টস। যেই ডকুমেন্টস যদি আপনি দিয়ে দেন তো সেক্ষেত্রে তখন আপনাদের হিয়ারিং কিন্তু অনেকটা ইজি হয়ে যাবে। তো সেক্ষেত্রে কোন ডকুমেন্টস আপনাদেরকে দিতে হবে এবং সেই ডকুমেন্টস আপনি কোথায় পাবেন সেই সমস্ত কিছুই আপনাদের জানাবো। সেই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা দেখুন, হিয়ারিংয়ে নিয়ে এবার অনেক সমস্যা হচ্ছে। তার কারণ আমরা জানি রিসেন্টলি সুপ্রিম কোর্টের তরফ থেকে বিভিন্ন অর্ডার দেওয়া হয়েছে, যে অর্ডারগুলো এখন নির্বাচন কমিশন মানছে। এর ফলে প্রায় 1,36,00,000 ভোটার যারা প্রোজেনি ম্যাপিং করিয়েছে এবং যারা কিছুজন যারা সেলফ ম্যাপিং করিয়েছে, যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সিসের কারণে তাদের নামে হিয়ারিং নোটিশ ইস্যু হয়েছে, তাদের নাম এবার কিন্তু টাঙাতে হবে বা পাবলিশ করতে হবে নির্বাচন কমিশনকে। অর্থাৎ নির্বাচন কমিশন এই সমস্ত ভোটারদের নাম পাবলিশ করবে এবং সেগুলোকে পিডিএফ আকারে বিভিন্ন পঞ্চায়েত অফিস, ব্লক অফিস, সেই সমস্ত জায়গাতে টাঙাতে হবে এবং টাঙানোর পরে 10 দিনের সময় দিতে হবে। এই 10 দিনের মধ্যে ভোটাররা গিয়ে সেখানে গিয়ে তারা ভেরিফাই করবে, অর্থাৎ হিয়ারিং করবে। তো সেক্ষেত্রে শুধুমাত্র এই অর্ডার নয়, আরও অর্ডার দেওয়া হয়েছে যে এবার থেকে শুধুমাত্র যে বিডিও অফিসে হিয়ারিং হবে তেমনটা নয়, মানুষের স্বার্থে হিয়ারিং যদি দরকার পড়ে ব্লক অফিসে করতে হবে, পঞ্চায়েত অফিসে করতে হবে এবং দরকার পড়লে পরে যত মানে লোকের দরকার সেটা নির্বাচন কমিশন নিয়োগ করতে পারবে। তার সঙ্গে এটাও নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশনকে যে অ্যাডমিট কার্ডকে প্রামাণ্য নথি হিসাবে গ্রহণ করতে হবে। অর্থাৎ এর আগে নির্বাচন কমিশন বলেছিল যে শুধুমাত্র মাধ্যমিকের সার্টিফিকেট, তার নিচের বা তার সমসাময়িক কোনো ডকুমেন্টস গৃহীত হবে না। কিন্তু এবার সুপ্রিম কোর্ট বলেছে যে যেহেতু অ্যাডমিট কার্ডে ডেট অফ বার্থ উল্লেখ থাকে, তো সেই কারণে অ্যাডমিট কার্ডকে প্রামাণ্য নথি হিসাবে গ্রহণ করতেই হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে ধরুন আপনারা যদি এখন অ্যাডমিট কার্ড দিয়ে হিয়ারিং করিয়ে থাকেন এর আগে, তাহলে সেক্ষেত্রে কিন্তু খুব একটা সমস্যা নেই। ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের আর হিয়ারিংয়ের জন্য ডাকবে না। এর আগে বলা হয়েছিল যে যেহেতু অ্যাডমিট কার্ডকে বাতিল করে দেওয়া হয়েছিল, তো যারা শুধুমাত্র অ্যাডমিট কার্ড দিয়ে হিয়ারিং করিয়েছে তাদের আরও একবার ডাকার পসিবিলিটিস ছিল, কিন্তু বর্তমানে ডাকবে না, এটা আপনারা নিশ্চিন্ত হয়ে যান। ঠিক আছে, এছাড়া আরও একটা নির্দেশ দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের তরফ থেকে যে ধরুন আপনি হিয়ারিংয়ে গিয়েছেন, হিয়ারিংয়ে যাওয়ার পরে ধরুন আপনি একটা নথি জমা করেছেন বা 2টো নথি বা 5টা নথি যাই হোক, তো জমা করেছেন। জমা করার পরে যদি এমনটা হয়ে যায়, তারা যদি বলে যে আপনি কোনো নথি জমা করেননি কারণ আপনাদের কাছে তো কোনো রসিদ নেই, তো সে কারণে এবার নির্বাচন কমিশন বলেছে যে এবার কিন্তু রসিদ দিতে হবে। হ্যাঁ বন্ধুরা, রসিদ কিন্তু এবার দিতেই হবে। যদি কোনো আধিকারিক যদি রসিদ না দেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ আপনি যদি হিয়ারিংয়ে গিয়ে আপনি যদি রসিদ মানে কোনো ডকুমেন্টস জমা দিয়ে থাকেন, তার পরিবর্তে আপনাকে রসিদ দেবে নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। তো সেটা এমন হতে পারে রসিদ দিতে পারে, অথবা যে ডকুমেন্টস আপনি জমা করেছেন সেখানে সিল করে দিতে পারে, সেটা যেরকমভাবে দিতে পারে তাতে কোনো সমস্যা নেই। তো এবার দেখুন না, এবার কি হয়েছে, এবার তা সত্ত্বেও যদি এই দুটি ডকুমেন্টস যদি আপনি দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু হবে না, সেক্ষেত্রে আপনাদের অন্য ডকুমেন্টস দিতে হবে। তো কোন ডকুমেন্টস দেখুন, ডোমিসাইল সার্টিফিকেট বা রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসিন্দার শংসাপত্র, এই দুটো নির্বাচন কমিশন বলছে যে এই দুটো হচ্ছে একদমই আলাদা। অর্থাৎ যদি এমনটা হয় যে আপনি ডোমিসাইল সার্টিফিকেট শুধুমাত্র আপনাদের কাছে আছে এবং আপনি ভাবছেন যে আপনি ডোমিসাইল সার্টিফিকেট দিয়ে আপনি হিয়ারিং করবেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনি সেটা করতে পারবেন না। তার কারণ ডোমিসাইল সার্টিফিকেটকে না বলে দিয়েছে নির্বাচন কমিশন। কারণ ডোমিসাইল সার্টিফিকেট এখন পশ্চিমবঙ্গে ইস্যু করে হচ্ছে এডিএমরা অথবা এসডিওরা, যারা বর্তমানে এসআইআর ইয়ারোর কাজ করছেন। তো সে কারণে সেই সমস্ত যে ডোমিসাইল সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো কোনোভাবে অ্যাকসেপ্ট করা হবে না, এমনটা কিন্তু জানানো হয়েছে। তো সেক্ষেত্রে আপনি যদি ভেবে থাকেন যে আপনি ডোমিসাইল সার্টিফিকেট দিয়ে আপনি হিয়ারিং করবেন, তো সেক্ষেত্রে হবে না। এবং আপনি যদি ডোমিসাইল সার্টিফিকেট হিয়ারিং করিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের আরও একবার হিয়ারিংয়ে ডাকতে পারে নির্বাচন কমিশন। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা মোটামুটি প্রস্তুত থাকতে পারেন যে আপনাদের নাম আরেকবার আসতে পারে। ঠিক আছে, তো এটা গেল হচ্ছে 1 নম্বর। দ্বিতীয় কোনটি বাতিল করা হয়েছে, দেখুন ওবিসি সার্টিফিকেট নিয়ে একটা সমস্যা রয়েছে। কি সেটা হচ্ছে
2010-এর পরে যে সমস্ত কাস্ট ওবিসি তালিকাভুক্ত হয়েছে তাদেরকে বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তো সেক্ষেত্রে নির্বাচন কমিশন এবার বলেছে যে সেই ওবিসি সার্টিফিকেটগুলো যেগুলো 2010-এর পরে ইস্যু হয়েছে বা যেই কাস্টগুলো 2010-এর পরে ইনক্লুড হয়েছে ওবিসি লিস্টে, ঠিক আছে, সেটা এ হতে পারে বি হতে পারে। তো সেক্ষেত্রে সেই সমস্ত যে ওবিসি মানে তালিকাভুক্ত যারা রয়েছেন কাস্ট, তাদের যদি কোনো ওবিসি সার্টিফিকেট দিয়ে হিয়ারিং করতে আসে তো সেই কাস্ট সার্টিফিকেট কিন্তু কোনোভাবে অ্যাকসেপ্ট করা যাবে না, ঠিক আছে। তাহলে অর্থাৎ সেই কাস্ট সার্টিফিকেটগুলো অ্যাকসেপ্টেড হবে না। তার পরিবর্তে কি করতে হবে? তার পরিবর্তে যদি আপনাদের এমন হয় যে আপনাদের কাস্ট সার্টিফিকেট 2010-এর পরে ইস্যু হয়েছে, ঠিক আছে, কিন্তু আপনাদের কাস্ট সার্টিফিকেটের কাস্টই 2010-এর আগেই ছিল, তো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আপনাদের কাস্ট সার্টিফিকেটগুলো যদি 2020-তেও যদি ইস্যু হয়ে থাকে সেক্ষেত্রে আপনি সেটা দেখাতে পারবেন। এছাড়া SC ST সার্টিফিকেট নিয়ে কোনো সমস্যা নেই, সেখানে বয়সের কোনো সমস্যা নেই বা ইয়ারের কোনো সমস্যা নেই, সেটাতে সব ঠিক আছে। তো এই দুটো সার্টিফিকেট তো বাতিল করে দিয়েছে নির্বাচন কমিশন। এর আগে কি বলেছে না, দেখুন, জমির দলিল নিয়ে অনেকে কি করছে, হিয়ারিংয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে নির্বাচন কমিশন কিন্তু বলেছে যে জমির দলিল দিয়ে আপনি একটা পরিচয়পত্র দেখাতে পারবেন, কিন্তু জমির দলিল দিয়ে আপনি কোনোভাবে নিজেকে ভারতীয় নাগরিক প্রমাণ করতে পারবেন না, ঠিক আছে। অর্থাৎ জমির দলিলও চলবে না, সেটাও কিন্তু বলে দেওয়া হয়েছে। কারণ যে 11টি যে লিস্ট যে মানে প্রকাশ করেছে নির্বাচন কমিশন, সেক্ষেত্রে কিন্তু জমির দলিল নেই হলো। তাহলে এখন ব্যাপারটি হচ্ছে, যদি আপনাদের লজিক্যাল ডিসক্রিপেন্সিসের কারণে যদি আপনাদের হিয়ারিংয়ে ডাকে, তাহলে আপনি কি দেখাবেন? একটি ডকুমেন্টস। ধরুন নামের বানানে ভুল রয়েছে, ধরুন সামান্য কিছু ভুল রয়েছে, যেই নামের যেই ভুলে বাংলাতে খুব একটা পরিবর্তন হয় না, ধরুন কিছু একটা সামথিং কিছু একটা, ধরুন সেক্ষেত্রে বাংলা নামের বানান আর ইংরেজি নামের বানানের সমস্যা রয়েছে, কিন্তু সেই যে বানানটা ভুল হয়েছে তার কারণে বাংলার নামের খুব একটা পরিবর্তন হয়নি। তো সেক্ষেত্রে সেই সমস্ত কেসে যদি আপনাদের ডাকে হিয়ারিংয়ে, তাহলে সেক্ষেত্রে আপনাদের একটি ডকুমেন্টস দেখাতে হবে। কি করবেন? 2002 সালে ধরুন আপনি আপনার বাবার নাম দিয়ে করেছেন প্রয়োজনীয় ম্যাপিং, বা ঠাকুমা বা মা বা ঠাকুরদা যা খুশি হোক, কী করবেন? 2002-এর লিস্টে তার নাম যেখানে রয়েছে, সেই নামের লিস্টটি যেখানে রয়েছে সেটাকে আপনি প্রিন্ট আউট করে দেবেন। সেখানে কিন্তু অবশ্যই ক্রমিক নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার বা অংশ নাম্বার সেই সমস্ত কিছু থাকতে হবে। তো সেটা আপনি দিলেন। তারপরে আপনি কি করবেন? তারপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, তো সেটা আপনি দিলেন, তো সেটাকে আপনি কাকে দিবেন? বিএলওকে দেবেন। এবং আপনাকে বিএলওকে আরেকটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে একটা বৈধ একটা প্রমাণ, যেটাতে প্রমাণ হয় যে ওই যে লোক যাকে আপনি বলছেন যে আপনার বাবা এবং এখন যে রয়েছে, অর্থাৎ নামের যে সামান্য ভুল রয়েছে, দুটো যে একই ব্যক্তি, সেটা আপনাকে একটা প্রমাণ দিতে হবে। সেটা আপনি বিএলওকে দিলেন। তারপরে বিএলও কী করবে না, বিএলও একটা সেলফ সার্টিফাইড করে দেবে বা একটা ডিক্লারেশন ফর্ম দেবে। সেখানে বিএলও লিখে দেবে যে ওই যে ব্যক্তি যেটা 2002 সালে ওই নাম ছিল, এখন 2025 সালে এই নাম রয়েছে, দুজনের সেম ব্যক্তি, এবং সেটা বিএলও একটা ডিক্লারেশন করে দেবে। এই ডিক্লারেশন ফর্মটা নিয়ে আপনি যখন হিয়ারিংয়ে যাবেন, এই ডিক্লারেশন ফর্মটা যদি আপনি দিতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। আর কি দেবেন? শুধুমাত্র কি ডিক্লারেশন ফর্মটি দিলেই হবে? না, এর সাথে যে হিয়ারিং নোটিশটি এসছে সেই হিয়ারিং নোটিশটি আপনি নিয়ে যাবেন। অবশ্যই জেরক্স নেবেন না, অরিজিনাল নেবেন। দ্বিতীয়ত কী নেবেন? এনুমারেশন ফর্মটি নেবেন। এনুমারেশন ফর্মটিকে আবার জেরক্স করে নেবেন না, যে ফর্মটি আপনাকে দিয়ে গেছিলো 1 কপি। তারপরে আপনি কী নেবেন? বিএলও ডিক্লারেশন ফর্মটি তো আপনি নিলেনই। তারপরে কী নেবেন? তারপরে আপনি আপনার আধার কার্ডটি অবশ্যই নেবেন, আপনার এবং আপনার বাবার আধার কার্ডের জেরক্স নিয়ে যাবেন, পারলে অরিজিনালও নিয়ে যেতে পারেন। তারপর কী নেবেন? ড্রাইভিং লাইসেন্স নিয়ে যেতে পারেন, যদি সেটা দিয়ে প্রমাণ হয় যে দুই ব্যক্তি সেম। এবং আপনার যে কোনো একটি ডকুমেন্টস নিয়ে যাবেন 13টি ডকুমেন্টসের মধ্যে। যদি আপনি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে মাধ্যমিকের অ্যাডমিট নিয়ে গেলে হবে, পাস না করলেও তো অ্যাডমিট। যদি আপনি পরীক্ষা অ্যাপিয়ার করে থাকেন তাহলে তো অ্যাডমিট রয়েছে, তো অ্যাডমিট কার্ড নিলেই হবে। তার নিচের কিন্তু কোনো ডকুমেন্টস অ্যাকসেপ্ট হবে না। মাধ্যমিক এটা হচ্ছে মিনিমাম, তার উপরে হতে পারে কিন্তু তার নিচে কিন্তু কোনোভাবেই হবে না, ঠিক আছে। মাধ্যমিক হয়ে গেল, তার উপরে যদি হয় তো তার উপরেও আপনি নিতে পারেন, তাতেও আপনাদের খুব একটা সমস্যা নেই হলো। তারপরে আপনি কি নেবেন? তারপরে ধরুন আপনাদের মাধ্যমিক পাস করেননি, তো সেক্ষেত্রে কী করবেন? যদি পাসপোর্ট থাকে পাসপোর্ট নেবেন, যদি বার্থ সার্টিফিকেট থাকে তো বার্থ সার্টিফিকেট নেবেন। যদি আপনি রাজ্য সরকারি কর্মচারী তো হওয়ারই প্রশ্ন আসে না যদি মাধ্যমিক পাস না করেন, তো যদিও ধরুন আপনি রাজ্য সরকারি কর্মচারী করেন, চাকরি করেন, গ্রুপ ডি হোক যাই হোক, তো সেক্ষেত্রে আপনাকে তো একটা পরিচয়পত্র দিয়েছে, তো সেই পরিচয়পত্রটা জেরক্স নিয়ে যাবেন। যদি আপনি পেনশন প্রাপক হয়ে থাকেন তাহলে পিপি অর্ডার আপনি নিয়ে যেতে পারেন, বা যদি আপনাদের 1987 সালের আগে যদি আপনাদের ব্যাংকের বই করা থাকে, যদি আপনাদের পোস্ট অফিসের কোনো বই করা থাকে তো সেটাও আপনি নিয়ে যেতে পারেন। এছাড়া আরও তো ডকুমেন্টস রয়েছে, সেই ডকুমেন্টসগুলো আপনাদের তো অলরেডি জানেন। সেই ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস নিয়ে যাবেন, তাহলে হয়ে যাবে। বিএলও ডিক্লারেশন ফর্মটা কিন্তু অবশ্যই নেবেন।
তো আশা করব ভিডিওটিতে আপনার সমস্ত কিছু বোঝাতে পেরেছি, এবং আপনি কোথার থেকে ভিডিওটি দেখছেন, কোন জেলার থেকে বা কোথার থেকে, কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।